৪৯তম স্পেশাল বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারের জন্য পূর্ণাঙ্গ প্রস্তুতিতে লাইভ এমসিকিউ এর পক্ষ থেকে আয়োজিত বিষয়ভিত্তিক ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিষয়ের ক্লাসে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ নুরুন নবী, প্রভাষক, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগ, রংপুর সরকারি কলেজ। লাইভ এমসিকিউ কর্তৃক গৃহীত বিভিন্ন টপিকের উপর বিভিন্ন ক্লাস টেস্ট পরীক্ষাগুলো আপনাদের প্রস্তুতিকে আরো শানিত করছে, আরো বেগবান করছে, আরো দিনে দিনে আরো সমৃদ্ধ করছে এই প্রত্যাশা করছি। আপনাদের এই প্রস্তুতির সহায়ক হিসেবে আমি ইতিমধ্যে আপনাদের ৬টি ক্লাস আলোচনা করেছি। আজকে ৬ষ্ঠ ক্লাস আলোচনা করতে যাচ্ছি। আজকের ক্লাসের নির্ধারিত টপিক বা আমাদের সিলেবাসের নির্ধারিত বিষয় আব্বাসীয় খিলাফতের দ্বিতীয়াংশ বা শেষাংশ। যে আব্বাসীয় খিলাফত ৭৫০ সালে আবুল আব্বাস সাফা কর্তৃক প্রতিষ্ঠিত হলো, আবু জাফর আল মনসুর কর্তৃক সুদৃঢ় ভিত্তির উপরে স্থাপিত হলো, আল মাহাদি বা তার পুত্র হারুনুর রশিদ বাইজেন্টাইনদের সাথে যে যুদ্ধ করে তাদেরকে যে পরাজিত করলো, তাদেরকে যে কর প্রদানে বাধ্য করলো, বাইজেন্টাইনের উপর যে আব্বাসীয়দের প্রভুত্ব প্রতিষ্ঠিত হলো, তারপরেই আমরা দেখলাম আব্বাসীয় খিলাফত তার গৌরবের চরম শিখরে আরোহণ করলো। তার ধারাবাহিকতায় একটা সময় আমরা দেখব আব্বাসীয় খিলাফত জ্ঞান বিজ্ঞান থেকে শুরু করে সব দিক থেকেই আল মামুনের খিলাফতকালে সমৃদ্ধি লাভ করেছিল, যারই একটা পর্যায়ে আমরা দেখতে পাই বাইতুল হিকমা 830 সালে প্রতিষ্ঠিত হয়। এই বাইতুল হিকমা প্রতিষ্ঠার মধ্য দিয়ে বাগদাদ জ্ঞান বিজ্ঞানের কেন্দ্রভূমিতে পরিণত হয়েছিল। কিন্তু এই যে আল আমিন এবং মামুনের যে দ্বন্দ্ব, এই দ্বন্দ্বে আরব এবং পারস্যিকদের যে দ্বন্দ্ব সূচনা ঘটলো, এই দ্বন্দ্ব একটা সময় আব্বাসীয় খিলাফতের তাদের ক্ষমতা হ্রাস করে এবং একটা সময় তাদের শক্তিকে খর্ব করে আমরা দেখি, এবং একটা সময় তাদের পতনই ঘটে 1258 সালে। আমরা আজকে ধারাবাহিকভাবে সেগুলো আলোচনা করব। আমরা দেখতে পাচ্ছি আমরা আজকে সিলেবাস সাজিয়েছি আব্বাসীয়দের সেই শক্তি কিভাবে খর্ব হলো সেগুলো। তাদের শেষ দিকের শাসক মুতাসিম বিল্লাহ, শেষ দিকে শাসক ঠিক বলা যায় না, শেষ দিকে যারা ক্ষমতাধর শাসক ছিল তাদের আমরা বলতেছি সেই মুতাসিম বিল্লাহ, আল মুতাওয়াক্কিল। তারপর আমরা দেখব আব্বাসীয় খিলাফতের খলিফাদের নামমাত্র শাসক রেখে যারা মূল ক্ষমতা যাদের হাতে ছিল সেই পারস্যিক বুয়াইয়া বংশ এবং তুর্কি সেলজুক বংশ। তারপর একটা সময় আমরা দেখব সেই যে আবু জাফর আল মনসুরের সময় বাইজেন্টাইনদের সাথে আব্বাসীয়দের যে দ্বন্দ্ব, যে সন্ধি, বারবার বিভিন্ন শাসক পরিবর্তিত হওয়ার ফলে তাদের যে ইসলামী শাসন, ইসলামী সাম্রাজ্যে তাদের আক্রমণের যে প্রয়াস, তারই একটা সময় আমরা দেখব মুসলমানদের সাথে খ্রিস্টানদের যে ধর্মযুদ্ধ, ক্রুসেড। আমরা দেখব আব্বাসীয় খিলাফতের বিভিন্ন পতনের কারণগুলো, হালাকু খান কর্তৃক বাগদাদ ধ্বংস, এবং সেই সাথে আমরা দেখব 750 থেকে 1258 পর্যন্ত এই দীর্ঘ প্রায় 500 বছরের যে রাজত্ব আব্বাসীয়দের, সেই 500 বছরের রাজত্বে তাদের জ্ঞান বিজ্ঞানে তাদের অবদানগুলো কেমন ছিল। আমরা আজকের টপিকের যে বিষয়গুলো রয়েছে সেই বিষয়গুলো সিলেবাস ভিত্তিক আমরা একটু সাজেশন আকারে এখানে দেখানোর চেষ্টা করেছি, কোনটা খুবই গুরুত্বপূর্ণ, কোনটা অপেক্ষাকৃত কম গুরুত্বপূর্ণ। আমরা দেখতে পাচ্ছি মুতাসিম বিল্লাহ 2 স্টার দেওয়া হয়েছে, মানে মোটামুটি এটা গুরুত্বপূর্ণ রয়েছে। মুতাওয়াক্কিলের শাসনামল দেওয়া হয়েছে 1টা স্টার, মানে এটার অপেক্ষাকৃত সাথে কম গুরুত্বপূর্ণ। বুয়াইয়া থেকেও প্রশ্ন হবে কিন্তু অপেক্ষাকৃত কম, কিন্তু সেলজুক খুবই গুরুত্বপূর্ণ।
সেলজুক থেকে অবশ্যই প্রশ্ন হবে, বিশেষ করে নিজামুল মুলক মালিক শাহ আল আফসাল। ক্রুসেড থেকে প্রশ্ন হবে, জ্ঞান বিজ্ঞানে মুসলমান আব্বাসীয়দের অবদান থেকে অবশ্যম্ভাবীভাবে প্রশ্ন হবে, বিশেষ করে দর্শন শাস্ত্রে, গণিত শাস্ত্রে, চিকিৎসা শাস্ত্রে, এগুলো থেকে অবশ্যই তাদের প্রশ্ন হবে। আব্বাসীয় খিলাফতের পতনের কারণ এবং হালাকু খান কর্তৃক বাগদাদ ধ্বংস থেকেও আপনারা প্রশ্ন পাবেন। এগুলো আমরা টুইস্টার দেওয়ার চেষ্টা করছি। আমরা ক্লাসটা আজকে সাজিয়েছি ঠিক এভাবেই আমরা ধাপে ধাপে আমাদের আজকের ক্লাসটা পরিচালনা করব। মুতাসিম বিল্লাহ, মুতাওয়াক্কিল, বোয়াইয়া, সেলজুক, ক্রুসেড, জ্ঞান বিজ্ঞানে আব্বাসীয়দের অবদান, আব্বাসীয়দের খিলাফতের পতন এবং হালাকু খান কর্তৃক আজকের যে এই আব্বাসীয় বংশের ধ্বংস বা পতন। আল মুতাসিম বিল্লাহ, এই মুতাসিম বিল্লাহ ইনি ছিলেন, আমরা গত ক্লাসে যে আলোচনা করেছি, যে সর্বশেষ শাসক আল মামুন, অর্থাৎ হারুনুর রশিদের জ্যেষ্ঠ পুত্র আল মামুনের অন্যতম এক ভাই, যে মুতাসিমকে খলিফা হারুনুর রশিদি উত্তরাধিকারী হিসেবে মনোনীত করেছিলেন। আল আমিন, তারপর মামুন, তারপর মুতাসিম। তার ধারাবাহিকতায় আমরা দেখি 833 সালে যখন আল মামুন ইন্তেকাল করেন, তখন এই মুতাসিম, যার আসল নাম ছিল আবু ইসহাক মুহাম্মদ, সেই আবু ইসহাক মুহাম্মদ আল মুতাসিম বিল্লাহ উপাধি গ্রহণ করে এই বাগদাদের খিলাফতের সিংহাসনে আসন গ্রহণ করেন। তিনি সিংহাসনে আসন গ্রহণ করেই ইনি একটা সংকট দেখতে পান, যেটা হচ্ছে আল মামুনের পুত্র আব্বাস। এই আল মামুনের পুত্র আব্বাস নিজে চেয়েছিলেন যে তার পিতার পর তিনি খিলাফতের দায়িত্ব গ্রহণ করবেন, কিন্তু এই আল মুতাসিম বিল্লাহ বা আল মামুন নিজেও তার পিতার উত্তরাধিকার নীতিতে হস্তক্ষেপ করেননি। ইনি আল মুতাসিমকে উত্তরাধিকার হিসেবে নিযুক্ত করেছিলেন, কিন্তু আব্বাস এই মুতাসিম বিল্লাহর বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করে। মুতাসিম বিল্লাহকে সর্বপ্রথম তার ভাতিজাকে দমন করতে হয়েছে। তারপরে যেটা সবচেয়ে প্রকট আকারে ধারণ করেছিল, আমরা দেখতে পেয়েছি আল আমিন এবং মামুনের সেই সংঘর্ষের সময় আরব এবং পারস্যিক দ্বন্দ্ব, এবং আল আমিনের পতনের পর আল মামুন ক্ষমতা গ্রহণ করে আব্বাসীয় খিলাফতে পারস্যিকদের একটা প্রাধান্য প্রতিষ্ঠিত হয়েছিল। এই পারস্যিকরা এমনভাবে তাদের ক্ষমতা কুক্ষিগত করতে চেয়েছিলেন, তাদের প্রভাব এত বেশি ছিল যে মুতাসিম বিল্লাহ তাদের উপর অতিষ্ঠ হয়ে গেলেন ক্ষমতা গ্রহণ করে। এই জন্য তিনি এই পারস্যিকদের ক্ষমতা, এই পারস্যিকদের প্রভাব কমানোর জন্য ইনি আব্বাসীয় খিলাফতে তুর্কি সেনাবাহিনী গঠন করলেন। পরবর্তীতে আমরা দেখব এই তুর্কি সেনাবাহিনী খুব প্রতাপশালী সেনাবাহিনী হিসেবে নিজেদেরকে জাহির করেছিল। তিনি বাগদাদকে, আল মুতাসিম বিল্লাহ বাগদাদকে আর নিজের সুরক্ষিত, নিজের জন্য নিরাপদ মনে করলেন না। এই জন্য এই আল মুতাসিম বিল্লাহ 836 সালে তার রাজধানী বাগদাদ থেকে সামাররা স্থানান্তরিত করলেন, এবং এই সামাররা ছিল বাগদাদ থেকে ঠিক 60 মাইল উত্তর পশ্চিমে একটা বড় শহর। এই সামারাতে একটি বিশাল মসজিদ রয়েছে, সামাররা জামে মসজিদ। তিনি তার ভাতিজার বিদ্রোহের পরপরই ভারতীয় জাটরা, যারা ইরাকের সীমান্তে বিদ্রোহ বিশৃঙ্খলা করতেছিলেন, তাদেরও অত্যাচারের সম্মুখীন হলেন এবং তাদেরকে বিতাড়িত করলেন। আল মুতাসিম বিল্লাহ সবচেয়ে যে বড় অবদান আমরা দেখেছি, আবু জাফর আল মনসুরের সময় থেকেই এই বাইজেন্টাইনদের সাথে আব্বাসীয়দের যে ক্লাশ, যে দ্বন্দ্ব, বিভিন্ন যুদ্ধ, বিভিন্ন সন্ধি, সেটা এই আল মুতাসিম বিল্লাহকেও সেগুলোর মুখোমুখি হতে হয়েছে। এবং এই সময়কার বাইজেন্টাইন শাসক থিওফিলাস, এই থিওফিলাস মুসলিম সাম্রাজ্যের যে আল মামুনের মতো একজন প্রতাপশালী, হারুনুর রশিদের মতো একজন প্রতাপশালী শাসক যখন নেই, এবং নিজেদের ভিতরে যখন অন্তর্দ্বন্দ্ব, বিশেষ করে আরব পারস্যিক বা তুর্কি প্রভাবের যে ভিতরে ইন্টার ক্লাশ, এই যে নিজেদের অন্তর্দ্বন্দ্বের কারণে এই বাইজেন্টাইনটা আবার আব্বাসীয়দের শাসনে
শাসন সাম্রাজ্যে হামলা করলেন এবং এই মুতাসিম বিল্লাহ 838 সালে তার তারা যখন মুসলিম সাম্রাজ্য বিভিন্নভাবে লুণ্ঠন করতেছে, আক্রমণ করতেছে, 838 তার বিরুদ্ধে অভিযান প্রেরণ করলেন এবং এনাসিয়া নামক একটি জায়গায়, বা যেটা আনকারা বলা হচ্ছে, এই আনকারা নামক একটি স্থানে এই বাইজেন্টাইনদের সাথে একটা যুদ্ধ হয়। এই যুদ্ধে উভয়ই নিজেদের ক্ষতি অনুধাবন করে একটা সন্ধি চুক্তিতে চলে আসেন এবং আবারও আমরা দেখতে পাই যে হারুনুর রশিদ পরপর 4 বার যে বদান্যতা দেখিয়েছেন, মুতাসিম বিল্লাহ তার পুত্রও সেই একই বদান্যতা দেখান। বাইজেন্টাইনদের সরাসরি পরাজিত না করে তাদের সাথে সন্ধি সূত্রে আবদ্ধ হন। এভাবে তিনি বাইজেন্টাইনদেরকে দমন করেন। বাইজেন্টাইনকে দমন করার পর তিনি তাবারিস্তানে মেজিনিয়া শাসকদের বিদ্রোহের সম্মুখীন হন এবং তিনি আব্দুল্লাহ ইবনে তাহিরকে এই মেজিনিয়া শাসকদের বিরুদ্ধে বা মেজিনিয়া বিদ্রোহীদের বিরুদ্ধে 829 সালে অভিযান প্রেরণ করে তাদের বিদ্রোহ দমন করেন। আমরা দেখেছি আল মুতাসিম বিল্লাহর আগের শাসক তার বড় ভাই আল মামুন মুতাজিলাকে রাষ্ট্রধর্ম হিসেবে স্বীকৃতি দিয়েছিল। আল মুতাসিম বিল্লাহ এর ব্যত্যয় ঘটাননি, তিনিও মুতাজিলাদের পৃষ্ঠপোষকতা করতেন, তাদেরকে রাষ্ট্রধর্ম হিসেবেই ইনিও পৃষ্ঠপোষকতা দিয়েছেন, ইনিও স্বীকৃতি দিয়েছেন। এই মুতাসিম বিল্লাহ যখন 842 সালে ইন্তেকাল করতেছেন, তখন তার পুত্র আবু জাফর আল হারুন আল ওয়াসিক বিল্লাহ নামে 842 থেকে 847 সাল পর্যন্ত এই আব্বাসীয় খিলাফতের শাসন অলঙ্কৃত করেছিলেন, কিন্তু তার উল্লেখযোগ্য তেমন কোনো সংস্কার আমরা দেখতে পাই না। এরপরে যে শাসকটি সবচেয়ে গুরুত্বপূর্ণ ছিল তিনি হচ্ছেন মুতাসিম বিল্লাহর পরবর্তী শাসক বা আল ওয়াসিক বিল্লাহর পরবর্তীতে যিনি ক্ষমতায় এসেছিলেন তিনি হচ্ছেন মুতাসিম বিল্লাহর আরেক সন্তান আল মুতাওয়াক্কিল। তিনি 847 সালে আব্বাসীয় খিলাফতের পদটি অলঙ্কৃত করেছিলেন। এই মুতাওয়াক্কিল ছিলেন একজন গোড়া সুন্নি মুসলমান। তিনি তার পিতা মুতাসিম বা তার পূর্বপুরুষ আল মামুনের মতো ইনি শিয়া বা মুতাজিলাদের যুক্তি মানতেন না। ইনি গোড়া সুন্নি মুসলমান হওয়ায় তিনি শিয়া এবং মুতাজিলাদের বিরুদ্ধে সব সময় দমনমূলক নীতি গ্রহণ করেছিলেন। তার ধারাবাহিকতায় আমরা দেখি যে শিয়ারা তাজিয়া মিছিল বের করতেন ইমাম হুসাইনের মাজার থেকে, ইনি ইমাম হুসাইনের মাজারটি ধ্বংস করে দিয়েছিলেন। এবং এই মুতাওয়াক্কিল রাষ্ট্রে এমন বিস্তৃত হয়েছিল, আব্বাসীয় সাম্রাজ্য এত বড় বিস্তৃত হয়েছিল যে মুতাওয়াক্কিল এটিকে সুষ্ঠুভাবে পরিচালনার জন্য 2টি ভাগে বিভক্ত করেন। তিনি তার 2 পুত্রকে পূর্বাঞ্চল এবং পশ্চিমাঞ্চল নামে 2টি আলাদা আলাদা খণ্ডে বিভক্ত করে তার 2 পুত্র পশ্চিমাঞ্চলে তার জ্যেষ্ঠ পুত্র আল মুনতাসিরকে এবং পূর্বাঞ্চলে তার পুত্র মুতাজকে ইনি প্রদান করেছিলেন। এই মুতাওয়াক্কিল 2 পুত্রের ভিতরে সমানভাবে তার স্নেহ ভালোবাসা বন্টন করতে পারেননি। তিনি মুনতাসির অপেক্ষা মুতাজকে বেশি ভালোবাসতেন। তাই তার এই অপেক্ষাকৃত ভালোবাসার যে বৈষম্য, স্নেহের বৈষম্যের কারণেই একটা সময় তাকে জীবন দিয়ে সেটাকে মোকাবেলা করতে হয়েছে। এই মুতাওয়াক্কিলের পক্ষপাতমূলক এই নীতির কারণে 861 খ্রিস্টাব্দে আমরা দেখি যে তুর্কি সেনাবাহিনী গঠন করলেন আল মুতাসিম বিল্লাহ, সেই তুর্কি সেনাবাহিনীরই কয়েকজন অনুচর আল মুনতাসিরের পৃষ্ঠপোষকতায়, মুনতাসিরের ইন্ধনে তার পিতা আল মুতাওয়াক্কিলকে হত্যা করলো। মোটামুটি আল মুতাওয়াক্কিলের হত্যার মধ্য দিয়ে আব্বাসীয় খিলাফতের যে প্রভাব প্রতিপত্তিমূলক শাসন, সেই প্রভাব প্রতিপত্তিমূলক শাসনের অবসান ঘটলো। এরপরে আমরা যতদিন দেখব, অর্থাৎ 861 থেকে 1258 সাল পর্যন্ত মোটামুটি বাকি 400 বছর, এই বাকি 400 বছর মোটামুটি
আব্বাসীয় শাসন ছিল ঠিকই, বাগদাদ কেন্দ্রিক শাসন ছিল, আব্বাসীয়দের নামে খুতবা পাঠ হতো, তাদেরকে খলিফা হিসেবে মানতেন, কিন্তু পেছন থেকে কেউ একজন শাসন করতেন। যাই আমরা দেখব পরবর্তীতে পারস্যিক বংশোদ্ভূত বুয়াইয়া গোষ্ঠী, যারা দীর্ঘদিন বাগদাদের আব্বাসীয় খলিফাদেরকে রেখে নিজেরা শাসন করেছে, এবং এই পারস্যিকদের উচ্ছেদ করে আবার দেখবো আমরা তুর্কি প্রাধান্য প্রতিষ্ঠিত হয় সেলজুকদের নিয়ন্ত্রণে। এই যে মুতাসিম বিল্লাহ তুর্কি সেনাবাহিনী প্রতিষ্ঠা করলেন, এই তুর্কি সেনাবাহিনী প্রতিষ্ঠা করে পারস্যিকদের আব্বাসীয় বাগদাদ থেকে নির্মূল করার মধ্য দিয়ে বা তাদেরকে বিতাড়িত করার মধ্য দিয়ে আব্বাসীয় খিলাফতে তুর্কি এবং পারস্যিক প্রভাবের একটা দ্বন্দ্ব তৈরি হলো। কে কখন তাদের প্রভাব বিস্তার করতে পারে, এই প্রভাব বিস্তারের একটা প্রতিদ্বন্দ্বিতাও আমরা দেখতে পেলাম। তারই ধারাবাহিকতায় 761 সালের পর থেকে আমরা দেখব বুয়াইয়া এবং সেলজুকরা আব্বাসীয় খিলাফতের খলিফাদের বিভিন্নভাবে প্রভাবিত করতেছে এবং তাদেরকে নামমাত্র শাসক রেখে তারা এই মুতাওয়াক্কিল সামাররা এবং আবুদুল্লাহ নামক দুইটা বড় বড় শহরে দুইটা বিখ্যাত মসজিদ নির্মাণ করেছিলেন। এই যে আল মুতাসিম বিল্লাহ মুতাওয়াক্কিলকে নিয়ে আমি আলোচনা করলাম, সেই আলোচনার উপর ভিত্তি করে বেশ কিছু প্রশ্ন আপনাদের এখানে দেখানোর চেষ্টা করেছি, আপনারা এগুলো অনুশীলন করবেন, তার উত্তরও নিচে দেওয়া আছে। এবার আমরা দেখব পারস্যিক বংশোদ্ভূত বুয়াইয়া বংশের কিভাবে তাদের উত্থান ঘটলো এবং তাদের পতনই বা হলো কেন। এই বুয়াইয়া বা কারাই, বুয়াইয়া হচ্ছে মধ্য এশিয়ার একটা উপজাতি। এরা বাস করতো কোথায়? এরা বাস করতো তাবারিস্তান এবং গিলানের মধ্যবর্তী ভূভাগ, যেটাকে বলা হয় দালাইলাম নামক স্থান, এবং এই স্থানটা কাস্পিয়ান সাগরের তীরে। এই কাস্পিয়ান সাগরের তীরে তাবারিস্তান ও গিলানের মধ্যবর্তী এই দাইলাম নামক স্থানেই বুয়াইয়ারা বসবাস করত। এবং এই বুয়াইয়াদের যার নাম অনুসারে বুয়াইয়া বংশটা প্রতিষ্ঠিত হচ্ছে, আবু সুজা, সেই আবু সুজা বুয়াইয়া একটা সময় সাসানীয় বংশের অধীনে চাকরি করতেন এবং তারা মনে করতেন যে তারা সাসানীয় বংশের উত্তরসূরি, এবং এই সাসানীয় বংশের উত্তরসূরি হিসেবেই তারা একটা সময় নিজেদের ক্ষমতা বৃদ্ধির জন্য চেষ্টা করেন। তার ধারাবাহিকতায় আমরা একটা সময় দেখব এই যে আবু সুজা বুয়াইয়া, যার নেতৃত্বে এই বুয়াইয়ারা সংগঠিত হয়েছিল, তার 3 পুত্র ছিল, যার 3 পুত্রের একজন নাম ছিল আহমদ। এই যে আহমদ বা এই বুয়াইয়াদের যখন উত্থান ঘটতেছে, সেই সময় আব্বাসীয় খলিফা ছিল আল মুস্তাকফি। এই মুস্তাকফি আমরা দেখেছি আল মুতাসিমের সময় যে তুর্কি সেনাবাহিনী ইনি গঠন করলেন পারস্যিকদের বিতাড়িত করবার জন্য, পারস্যিকদের প্রভাব কমানোর জন্য। এই তুর্কি সেনাবাহিনী একটা সময় প্রবল প্রতিপত্তি নিয়ে খলিফাদের নিয়ন্ত্রণ করতেন। তারই ধারাবাহিকতায় আল মুস্তাকফি এই তুর্কিদের অত্যাচারে তাদের আধিপত্য হ্রাস করার জন্য এই তৎকালীন বুয়াইয়াদের নেতা আহমদের কাছে সাহায্য চাইলেন তুর্কিদের বিতরণ করার জন্য। এই যে আব্বাসীয় খিলাফতের তুর্কি এবং পারস্যিক প্রভাব বিস্তারের যে প্রতিযোগিতা, সেটা আবারও আমরা এখানে দেখতে পেলাম। যে তুর্কিরা মুতাসিমের সময় পারস্যিকদের বিতাড়িত করে ক্ষমতা গ্রহণ করেছিল বা আব্বাসীয় খিলাফতে তাদের প্রবল প্রতিপত্তি বা সেনাবাহিনী গঠন করেছিল, সেই তুর্কি বাহিনী এই আহমদের কাছে পরাজিত হয়ে এখান থেকে তারা বিতাড়িত হলো। এই আব্বাসীয় খলিফা মুস্তাকফি আহমদের এই সুন্দর কাজ, অর্থাৎ তুর্কি বাহিনীকে বিতাড়িত করার উপর এত সন্তুষ্ট হলেন,
তিনি তাকে আমিরুল উমারা নাম একটা পদবি দিয়ে তাকে রাজ সিংহাসনে রাজকার্যে বসিয়ে দিলেন। অর্থাৎ খলিফার পরেই তার প্রভাব ছিল এবং তাকে দিলেন মুইজুদ্দৌলা উপাধি। এই আমরা পরবর্তীতে এই আহমদকে মুইজুদ্দৌলা নামেই চিনব। আসলেই মুইজুদ্দৌলা ছিল তার উপাধি। এবং এই যে আহমদ তুর্কিদের বিতরণ করে আমিরুল উমারা নামে পদবি নিয়ে মুইজুদ্দৌলা উপাধিতে ভূষিত হয়ে যে ক্ষমতা গ্রহণ করলেন খলিফার পরপরই, তিনি তার নাম অনুসারে একটা বংশের, তার পিতার নাম অনুসারে অর্থাৎ আবু সুজা বোয়াইয়ার নাম অনুসারে তার পরবর্তী বংশধররা পরম্পরায় শাসন করবেন, এরকম একটা রীতি তৈরি করে গেলেন এবং তিনি তাদের এই বংশের নাম দিলেন বোয়াইয়া বংশ। এভাবেই আমরা দেখব বাগদাদে এই মুইজুদ্দৌলা বা আহমদের নেতৃত্বে বুয়াইয়া বংশের উত্থান ঘটে। মুইজুদ্দৌলা আমরা প্রথমেই এতক্ষণ মুইজুদ্দৌলা বা আহমদকে নিয়ে আলোচনা করলাম। এই মুইজুদ্দৌলাই ছিল এই বুয়াইয়া বংশের প্রতিষ্ঠাতা। তিনি আব্বাসীয় খলিফা মুস্তাকফির দুর্বলতার সুযোগ নিয়ে তুর্কি বাহিনীকে বিতরণ করে ইনি আব্বাসীয় খলিফার উপর খুবই প্রভাব প্রতিপত্তি বজায় রাখতে চাইলেন। তারই ধারাবাহিকতায় আমরা দেখব তিনি আব্বাসীয় খিলাফতের এই মুস্তাকফির সময় যে মুদ্রা অঙ্কিত হতে, সেই মুদ্রায় খলিফার পাশাপাশি মুইজুদ্দৌলার নাম থাকত। শুধু তাই না, তৎকালীন সময়ে খুতবায় খলিফার নাম উচ্চারণ করা ছিল একটা রেওয়াজ। এই খুতবাতেও খলিফার নামের পাশাপাশি মুইজুদ্দৌলার নাম উচ্চারিত হতো। এই মুইজুদ্দৌলা ছিলেন শিয়া মতাবলম্বী। আমরা ইতিমধ্যেই দেখেছি মুতাওয়াক্কিল ছিলেন সুন্নি গোড়াপন্থী সুন্নি মুসলিম বা সুন্নি মতাবলম্বী হওয়ার কারণে ইনি শিয়া মুতাজিলাদের উপর অত্যাচার করেছিলেন। ইমাম হোসেন রাদিয়াল্লাহু আনহুর মাজার পর্যন্ত পোড়াই দিয়েছিলেন। এই মুইজুদ্দৌলা খিলাফতের খলিফার নিয়ন্ত্রণে থাকলেও খলিফাকে তিনি প্রভাবিত করেছিলেন। ইনি শিয়া মুসলমান হওয়ায় ইমাম হাসান এবং হোসেন রাদিয়াল্লাহু আনহুর মৃত্যুদিনকে শোক দিবস ঘোষণা করলেন। সেই সাথে দশম মহররমকে ইনি আশুরা দিবস হিসেবে উদযাপন করার একটা রীতি প্রচলন করলেন। সেই থেকে আজকে পর্যন্ত ইরানের তাজিয়া মিছিল বের হয় আশুরায়। 10ই মহররম আমরা আশুরা পালন করি। সরকারি ছুটি পর্যন্ত আমাদের বাংলাদেশেও এই আশুরার দিন সরকারি ছুটি দেওয়া হয়। এই মুইজুদ্দৌলার পর যিনি ক্ষমতায় আসেন তিনি হচ্ছেন আজদুদ্দৌলা। আসলে এই মুইজুদ্দৌলার পর আজদুদ্দৌলা ক্ষমতায় আসেননি, তার আগে ক্ষমতায় এসে ইজদুদ্দৌলা, অর্থাৎ ইনি মুইজুদ্দৌলার পুত্র। কিন্তু এই মুইজুদ্দৌলার পুত্র, তার নাম ছিল বখতিয়ার, যিনি ইজদুদ্দৌলা উপাধি গ্রহণ করে বুয়াইয়াদের ক্ষমতা গ্রহণ করেছিলেন। কিন্তু তিনি ছিলেন খুব দুর্বল চিত্তের অধিকারী, এই জন্য তাকে সরিয়ে আজদুদ্দৌলা বুয়াইয়াদের শাসক হিসেবে দায়িত্ব গ্রহণ করেছিলেন। এবং এই আজদুদ্দৌলা একটা সময় আমরা দেখব ইনি বুয়াইয়াদের শ্রেষ্ঠ শাসকে পরিণত হয়েছিলেন। তার সময়ে বুয়াইয়াদের প্রভাব প্রতিপত্তি আব্বাসীয় শাসকদের ছড়িয়ে যেত। ইতিমধ্যে আমরা দেখেছি মুইজুদ্দৌলা খুতবায় মুদ্রায় তার নাম অঙ্কিত করতেন। তার ধারাবাহিকতা আজদুদ্দৌলার নামও মুদ্রায় অঙ্কিত হতো, খুতবায় উচ্চারিত হতো। কিন্তু মুইজুদ্দৌলা যে কাজটি করেননি সেটি আজদুদ্দৌলা করেছিলেন। তিনি আব্বাসীয় খিলাফতের খলিফার কাছ থেকে শাহিন শাহ উপাধি নিয়েছিলেন। শুধু শাহিন শাহ উপাধি নিয়েই তিনি ক্ষান্ত থাকেননি, তাদেরকে সুলতান বলা হতো। এই আজদুদ্দৌলা মোটামুটি আব্বাসীয় পুরো অঞ্চলটাই নিজের নিয়ন্ত্রণ নিয়েছিলেন। তিনি কাস্পিয়ান সাগর থেকে পারস্য উপসাগর পর্যন্ত এই অঞ্চলটা পুরোটাই বুয়াইয়া শাসনের অধীনে নিয়ে গিয়েছিলেন। এই আজদুদ্দৌলার প্রভাব প্রতিপত্তি এত বৃদ্ধি হওয়ার কারণ ছিল ইনি ছিলেন খুবই উচ্চভিলাষী টাইপের একজন মানুষ, শাসক। তার উচ্চভিলাষিতাই বুয়াইয়াদেরকে একটা শ্রেষ্ঠ
যুগে নিয়ে গেছিলেন। এরপরেও বেশ কিছু বুয়াইয়া শাসক ছিলেন, কারণ আমরা দেখেছি বুয়াইয়াদের শাসন আমল ছিল 945 থেকে 1055। এরপরেই যেসব শাসক ছিলেন তার মধ্যে অন্যতম হচ্ছে শামসুদ্দৌলা, শরফুদ্দৌলা। যে শরফুদ্দৌলা আমরা একটা সময় দেখব মা আল মামুনের পর বাগদাদে প্রথম একটা মান মন্দির স্থাপন করেছিলেন। এই বুয়াইয়ারা যারা দীর্ঘ প্রায় 100 বছর 110 বছরের মতো আব্বাসীয় খিলাফতকে প্রভাবিত করেছিলেন, তাদেরও একটা সময় পতন ঘটে। কাদের হাতে তাদের পতনটা ঘটে? তাদের পতন ঘটে ওই যে আমরা একটু আগে যা বললাম, তুর্কি এবং পারস্যিক প্রভাব। এই পারস্যিক বুয়াইয়াদের আবার বিতাড়িত করে আব্বাসীয় খিলাফতের দায়িত্বে বা আব্বাসীয় খলিফাদের নিয়ন্ত্রণে আসেন, আব্বাসীয় খলিফাদের নিয়ন্ত্রণ করতে চলে আসেন সেলজুকরা। এই বুয়াইয়াদের 1055 সালে পতন ঘটলেও তাদের বেশ কিছু অবদান রয়েছে। তারা জ্ঞান বিজ্ঞানে বা বিভিন্ন দিক থেকে তাদের অবদান তারা রেখেছেন। আমরা একটু আগে বললাম যে এই যে বুয়াইয়া বংশের শ্রেষ্ঠ শাসক আসদুদ্দৌলা, তিনি নিজে একজন সুপণ্ডিত ছিলেন এবং গণিত শাস্ত্রে তার অগাধ পাণ্ডিত্য ছিল। এই বুয়াইয়াদের শাসনামলে আল মাসুদি ইতিহাসে, আল ফারাবি দর্শনে, আবু নাসের মুতান্নবী, বিভিন্ন এরকম মনীষীগণ জ্ঞান বিজ্ঞান দর্শন ইতিহাস থেকে শুরু করে সাহিত্যের বিভিন্ন শাখায় অবদান রেখেছিলেন। এই বুয়াইয়াদের সময় ইখওয়ানুস সাফা নামে একটি সম্প্রদায় ছিল, যে সম্প্রদায় জ্ঞান বিজ্ঞানে এতটাই প্রসিদ্ধ ছিল যে বুয়াইয়াদের শাসনামলকে এনারা প্রভাবিত করেছিল। বুয়াইয়াদের এই অবদানের কারণেই আমরা আব্বাসীয় খিলাফতের জ্ঞান বিজ্ঞানে বেশ কিছু মনীষীকে পরবর্তীতে দেখতে পাই। এই বুয়াইয়াদের উপর বেশ কিছু প্রশ্ন এখানে সন্নিবেশ করার চেষ্টা করেছি, আপনারা এগুলো থেকে অনুশীলন করবেন। এবার আমরা দেখব সেলজুক। আব্বাসীয় খিলাফতে পারস্যিক এবং তুর্কি প্রাধান্যের আরেকটি নিদর্শন হচ্ছে সেলজুক বংশের উত্থান। সেলজুক কারা? এই সেলজুকরা হচ্ছে মধ্য এশিয়ার বিখ্যাত ওঘুজ বা ঘুজ বংশের মানুষ, যারা তুর্কিস্তানের কিরগিজের তুন্দ্রা অঞ্চলে বসবাস করত। এরা ছিলেন জাতিতে তুর্কি। এই সেলজুকের নেতা ছিলেন সেলজুক বিন তুকাক, যার নাম অনুসারেই পরবর্তীতে আমরা দেখব একটি যে বংশ প্রতিষ্ঠিত হয় সেটি হয় সেলজুক বংশ। এই সেলজুক বংশেও এরা ছিল সুন্নি মতাদর্শে বিশ্বাসী। আমরা একটু আগে দেখলাম বুয়াইয়ারা ছিল শিয়া মতবাদে বিশ্বাসী। এদের যে পারস্যিক এবং তুর্কি যে প্রাধান্য, পারস্যিক এবং তুর্কি যে ক্লাস, তার কারণ কিন্তু মতাদর্শগত ভাবেও রয়েছে। কারণ পারস্যিকরা ছিল শিয়া মতবাদে বিশ্বাসী, তুর্কিরা সুন্নি মতবাদে বিশ্বাসী। এই যে তাদের মতাদর্শগত পার্থক্য তাদের একে অপরের বিরুদ্ধে প্রতিযোগিতায় উদ্বুদ্ধ করেছিল। এই যে সেলজুক, এই সেলজুক বংশ প্রতিষ্ঠা করেছিলেন যে ব্যক্তি, তিনি হচ্ছেন সেলজুক বিন তুরাক। এই সেলজুক বিন তুকাকের নেতৃত্বেই মোটামুটি এরা বোখারা অঞ্চলে তাদের বসতি স্থাপন করেছিল এবং একখানে হয়ে তারা স্বাধীনচেতা মনোভাবে বিশ্বাসী হয়েছিল। এবং তারা তুগরিল বেগের নিয়ন্ত্রণে তাদের শৌর্যবীর্য পরিস্ফুটিত হয়েছিল। এবং এই সময় তুগরিল বেগের এই সময়টাতে আব্বাসীয় খলিফা ছিলেন আল কায়ুম বিল্লাহ। এই আল কায়ুম বিল্লাহ যখন দেখলেন বুয়াইয়া শাসকদের প্রতাপে ইনি অতিষ্ঠ হয়ে গেছেন, এবং সর্বশেষ যে বুয়াইয়া শাসক ছিল বা আমির ছিল মালিক, এই মালিক আর রহিম, এই বুয়াইয়া মালিক আর রহিম এদের প্রভাবে, এদের অত্যাচারে অতিষ্ঠ হয়ে কায়ুম বিল্লাহ তাদেরকে পারস্যিকদের প্রভাব আবার হ্রাস করার জন্য ইনি সেলজুকদের নেতা তুগরিল বেগকে বাগদাদে আমন্ত্রণ করলেন। এই তুগরিল বেগ
55 খ্রিস্টাব্দে মালিক আর রহিমকে পরাজিত করে তাদেরকে বাগদাদ থেকে বিতাড়িত করলেন এবং মালিক আর রহিমকে বিতাড়িত করার মধ্য দিয়েই আব্বাসীয় খিলাফতে বুয়াইয়া প্রাধান্য বন্ধ হয়ে গেল, অর্থাৎ বুয়াইয়া বংশের পরিসমাপ্তি ঘটল 1055 খ্রিস্টাব্দে এবং সেখানেই প্রতিষ্ঠিত হলো তুর্কি সেলজুক বংশ। এই তুর্কি সেলজুক বংশ 1055 খ্রিস্টাব্দে প্রতিষ্ঠা করার পর এই তুগরিল বেগ আবার তার যে নিজেদের যে জায়গা অর্থাৎ গজনির দিকে তিনি মনোনিবেশ করেছিলেন, গজনির দিকে আবার প্রত্যাবর্তন করেছিলেন। কিন্তু এরই মাঝে 1067 খ্রিস্টাব্দে বা 1068 খ্রিস্টাব্দে বাসরি নামক একজন বুয়াইয়াল ব্যক্তি আব্বাসীয় খলিফা কাইয়ুম বিল্লাহকে বাগদাদ থেকেই তাড়িয়ে দিয়েছিলেন এবং তাকে সিংহাসনচ্যুত করেছিলেন। এই তুগরিল বেগ তখন আবার বাগদাদে চলে আসলেন এবং বাসরিকে ইনি পরাজিত ও নিহত করে বা হত্যা করে 1060 খ্রিস্টাব্দে আবার এই কাইয়ুম বিল্লাহকে আব্বাসীয় খিলাফতে অধিষ্ঠিত করলেন এবং সিংহাসন পুনঃপ্রতিষ্ঠিত হলো। এজন্যই আব্বাসীয় খলিফা কাইয়ুম বিল্লাহ এই তুগরিল বেগকে সুলতান উপাধিতে ভূষিত করলেন। এই তুগরিল বেগ আর বাগদাদে বসবাস করেননি, ইনি বাগদাদের অদূরেই অর্থাৎ খোরাসানের রাজধানী মারভে তাদের শাসন কাঠামোর কেন্দ্রবিন্দু প্রতিষ্ঠা করে আব্বাসীয় বংশের শাসকদের নিয়ন্ত্রণ করতেন, পরিচালনা করতেন, শাসন কার্যে তাদেরকে সহায়তা করতেন। এই যে তুগরিল বেগ, এই তুগরিল বেগ সুলতান উপাধি গ্রহণ করার মধ্য দিয়েই আব্বাসীয় খিলাফতে সেলজুক বংশের গোড়াপত্তন ঘটল, আব্বাসীয় খিলাফতে সেলজুক বংশের প্রভাব প্রতিপত্তি বৃদ্ধি হলো। 1060 খ্রিস্টাব্দের দিকে তুগরিল বেগের মৃত্যু হয়। এই তুগরিল বেগের কোনো পুত্র সন্তান ছিল না। তখন তিনি তার ভাতিজা, তার মৃত্যুর পূর্বে তিনি তার ভাতিজা আলাপ আরসাল, এই আরসাল শব্দের অর্থ হচ্ছে বীর সিংহ, এই আলাপ আরসাল ছিলেন বীর সিংহের মতোই তার শৌর্যবীর্য। এই আলাপ আরসাল তখন তুগরিল বেগের মৃত্যুর পর ইনি এই সেলজুকদের নেতৃত্ব গ্রহণ করেন এবং সেলজুকদের নেতৃত্ব গ্রহণ করেই এনাকে প্রথম যে জিনিসটা মোকাবেলা করতে সেটা বাইজেন্টাইনদের সাথে। তিনি বাইজেন্টাইনরা ইতিমধ্যেই এই যে তুর্কি এবং পারস্যিক যে ক্লাশ, দ্বন্দ্ব, ক্ষমতার যে প্রতিযোগিতা, ক্ষমতা গ্রহণের প্রতিযোগিতার সুযোগ নিয়ে বাইজেন্টাইনরা আবার মুসলিম সাম্রাজ্যে আক্রমণ চালিয়েছে এবং তারা বেশ কিছু অঞ্চল, এন্টিওক থেকে শুরু করে বেশ কিছু অঞ্চল, জর্জিয়া, আর্মেনিয়া থেকে অনেক অঞ্চল তারা মুসলমানদের দখল করে ফেলছে। এই সংবাদ পেয়ে আলাপ আরসাল আবার এই বাইজেন্টাইনদের সাথে যুদ্ধে অবতীর্ণ হলেন এবং তাদের সাথে যুদ্ধে বিজয়ী হয়ে তিনি এই যে অঞ্চলগুলো বাইজেন্টাইন দখল করেছিল, জর্জিয়া, আর্মেনিয়া থেকে সবকিছু অঞ্চল থেকে তাদেরকে বিতাড়িত করে এই অঞ্চলগুলো এই যে আব্বাসীয় খিলাফতের আন্ডারে নিয়ে আসলেন নামমাত্র, কিন্তু এগুলোতে শাসন করতেছিলেন সেলজুকরাই। এই সেলজুক বংশ সবচেয়ে বেশি বিকশিত করেছেন, সবচেয়ে বেশি নামডাক যার জন্য হয়েছে তিনি হচ্ছেন মালিক শাহ, যিনি 1072 থেকে 1092 দীর্ঘ 20 বছর শাসন করেছিলেন। এই সেলজুক বংশের আলাপ আরসালের মৃত্যুর পর তিনি দায়িত্ব গ্রহণ করেছিলেন। এই মালিক শাহ ছিলেন বিখ্যাত শাসক আলাপ আরসালেরই সুযোগ্য পুত্র। এই আলাপ আরসালের মৃত্যুর পর মালিক শাহ নিজেকে জালাল উদ্দিন উপাধিতে ভূষিত করে এই সেলজুকদের দায়িত্ব গ্রহণ করেছিল। এই মালিক শাহর আসল নাম ছিল আবুল ফাতাহ মালিক শাহ, যাকে যিনি জালাল উদ্দিন উপাধি নিয়ে করেছিলেন। এবং এই যে আলাপ আরসাল, একটু আগে আমরা যে আলাপ আরসালের কথা শুনলাম, এই আলাপ আরসাল কিন্তু তাদের শাসন কাঠামো অর্থাৎ
তুগরিল বেগ যে মার্ব থেকে শাসন কাঠামো প্রতিষ্ঠা করেছিলেন, মার্ব থেকে শাসনকে নিয়ন্ত্রণ করতেন আব্বাসীয় শাসকদের, আলাপ আরসাল সেখানে তাদের রাজধানী চেঞ্জ করে ইস্পাহানে নিয়ে গেছিলেন। কিন্তু মালিক শাহ এসে দেখলেন না, ইস্পাহান মার্ব এই জায়গাগুলো থেকে ঠিক বাগদাদ থেকে দূরত্ব হওয়ার কারণে শাসকের সাথে একটা দূরত্ব তৈরি হচ্ছিল, বা অন্য কেউ এখানে প্রভাব বিস্তার করার সুযোগ পেতে পারত। এইটা বিবেচনা করে মালিক শাহ তাদের শাসক মানে শাসন কাঠামোর রাজধানী ইস্পাহান থেকে সরাসরি বাগদাদে নিয়ে আসেন, অর্থাৎ তিনি মালিক খলিফার সাথেই থাকলেন। এবং এই জন্যই মালিক শাহর শাসন আমল আব্বাসীয় খিলাফতে একটা স্বর্ণযুগের সূচনা করেছিল। এই মালিক শাহকেও ঠিক বাইজেন্টাইনদের সেই বিদ্রোহ দমন করতে হয়েছিল। তৎকালীন সময়ে কনস্টান্টিনের পুত্র যখন মানে অর্থাৎ বাইজেন্টাইন সাম্রাজ্যে যখন ক্ষমতার পালাবদল হলো, কনস্টান্টিনের পুত্র ডুকাস যখন পদত্যাগ করলেন, করে যখন ক্ষমতা নিলেন নাইসিফরাস বোটানিয়াস, এই ক্ষমতা নিয়েই তার মনে করলেন যে আমি ক্ষমতা পেয়ে গেছি, মানে আমি সব পেয়ে গেছি, আমি আব্বাসীয় বংশে আমাদের থেকে যে যে বিষয়গুলো ছিনিয়ে নিয়েছে সেগুলো আমি আবার পুনরুদ্ধার করব। আবার আব্বাসীয় খিলাফতে আক্রমণ করলেন। এই জন্য মালিক শাহকে এই নাইসিফরাস বেটানিয়াসকে মোকাবেলা করতে হয়েছে, তার সাথে আবার যুদ্ধে অবতীর্ণ হইতে হয়েছে এবং তার সাথে আবার সন্ধি করেছেন। এই মালিক শাহ যখন ক্ষমতায়, বা মালিক শাহ যখন যেই আব্বাসীয় খলিফাকে সহায়তা করেছিলেন তিনি ছিলেন আল মুক্তাদির। এই মালিক শাহর সময় সেলজুকদের প্রভাব প্রতিপত্তি সর্বোচ্চ বৃদ্ধি পেয়েছিল। এই মালিক শাহকে যিনি ওতপ্রোতভাবে সহায়তা করেছিলেন তিনি হচ্ছেন নিজামুল মুলক বা খাজা হাসান নিজামুল মুলক, যিনি পারস্যের তুস নগরে জন্মগ্রহণ করেছিলেন বলে তাকে নিজামুল মুলক তুসি নামেও ডাকা হয়। এই নিজামুল মুলক ছিলেন তার শাসকের প্রতি খুবই আনুগত্যশীল এবং তিনি শাসককে সবসময় তাকে যে দায়িত্ব দেওয়া হতো সে দায়িত্ব তিনি যথাযথ পালন করতেন। তার এই সেবার মানসিকতা এবং আনুগত্যের প্রকাশের জন্যই মালিক শাহ নিজামুল মুলককে আতাবেগ বা আমিরের শাসনকর্তা উপাধি দিয়েছিল। এবং এই খাজা নিজামুল মুলক তুসি ছিলেন খুবই প্রজ্ঞাবান একজন ব্যক্তি। তিনি রাজ্য শাসন কাঠামোকে কেন্দ্র করে একটা বই লিখেছিলেন, যে বইটা বিখ্যাত, সেটি হলো সিয়াসতনামা। এটা আসলে রাষ্ট্রবিজ্ঞানের বই বা রাজ্য শাসন কাঠামো নিয়ে একটি বই। এই সিয়াসতনামা গ্রন্থে রাষ্ট্রের শাসন কাঠামোকে নিয়ে লিখেছিলেন। এবং এই খাজা নিজামুল মুলক তিনি তার শাসক বা তার গুরু মালিক শাহের পৃষ্ঠপোষকতায় বাগদাদে একটি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করেন, যেটি ইসলামের প্রথম বিশ্ববিদ্যালয়, যার নাম তিনি দেন নিজামিয়া মাদ্রাসা। এবং এই মাদ্রাসার প্রধান নিয়োগ করেন, বা এই মাদ্রাসার প্রধান অধ্যাপক নিয়োগ করেন বিখ্যাত দার্শনিক ইমাম গাজ্জালিকে। পরবর্তীতে আমরা দেখব এই মাদ্রাসার বা এই বিশ্ববিদ্যালয়ের একজন শ্রেষ্ঠ গ্রাজুয়েট ছিলেন মহাকবি শেখ সাদি। ঠিক এভাবেই, অর্থাৎ তুগরিল বেগ, আলাপ আরসাল, মালিক শাহ, এনাদের কর্তৃত্বের জন্যই আমরা আবার দেখব মুতাজিলা শিয়াদের উচ্ছেদ করে বাগদাদে আবার একটি সুন্নি খিলাফত পুনঃপ্রতিষ্ঠিত হলো। এবং এই নিজামুল মুলকের সময় আরেকটি সংস্কার হয়েছিল। ওই সময়ে একজন বিখ্যাত জ্যোতির্বিদ ছিলেন ওমর খৈয়াম, যিনি নিজামুল মুলকের পরামর্শে এবং
মালিক শাহের পৃষ্ঠপোষকতায় নিশাপুরে একটি জ্যোতির্বিজ্ঞানীর সম্মেলন করেছিলেন। সেই সম্মেলনে ৭০ জন জ্যোতির্বিদ একখানে হয়েছিল এবং তারা সকলে মিলে একটি পঞ্জিকা বা ক্যালেন্ডার তৈরি করেছিলেন, যেটা ছিল পারস্যিক রীতির একটা ক্যালেন্ডার। এবং এই ক্যালেন্ডারটির নাম দিয়েছিলেন তারা তৎকালীন যে শাসক মালিক শাহ, সেই মালিক শাহের উপাধি যা ছিল জালালউদ্দিন, সেই জালালউদ্দিনের নাম অনুসারে, অর্থাৎ এই পত্রিকার নাম তারা দেন জালালি পত্রিকা। এটি মালিক শাহের সময় অন্যতম একটি বড় সংস্কার। এই মালিক শাহের সময় আরেকটি বড় ঘটনা ঘটে, সেই ঘটনাটার নামই হচ্ছে গুপ্তঘাতক সম্প্রদায়। মালিক শাহ এবং এই গুপ্তঘাতক সম্প্রদায়ের মালিক শাহের যিনি প্রধানমন্ত্রী বা মালিক শাহের যিনি প্রধান উপদেষ্টা ছিলেন নিজামুল মুলক তুসি, এই নিজামুল মুলক তুসি এবং এই গুপ্তঘাতক সম্প্রদায়ের প্রতিষ্ঠাতা বা এই গুপ্তঘাতক সম্প্রদায়ের নেতা, যার নাম হচ্ছে হাসান বিন সাবা, এই হাসান বিন সাবা এবং নিজামুল মুলক তুসি দুইজনেই পারস্যের তুষনগরের অন্তর্গত, তুষনগর এলাকার মানুষ, দুইজনে বন্ধু ছিলেন এবং তারা দুইজনেই তুগরিল বেগের আন্ডারে সেলজুকদের শাসনের কর্মচারী ছিলেন, দুইজনই সমান যোগ্য ছিলেন। কিন্তু ভাগ্যের নির্মমতায় নিজামুল মুলক তুসি মালিক শাহের আনুকূল্যে চলে আসেন এবং ইনি তার প্রজ্ঞা, তার মেধা দিয়ে সেলজুকদের একজন শ্রেষ্ঠ প্রধানমন্ত্রী হিসেবে, শ্রেষ্ঠ ব্যক্তিত্ব হিসেবে রূপান্তরিত হন। এতে ঈর্ষান্বিত হয়ে তারই বন্ধু হাসান বিন সাবা আলমাত দুর্গে অবস্থান করে এই গুপ্তঘাতক সম্প্রদায় প্রতিষ্ঠিত করেছিলেন এবং এই গুপ্তঘাতক সম্প্রদায়ের এই নেতা হাসান বিন সাবাকে বলা হতো পর্বতের বৃদ্ধ লোক বা দা ওল্ড ম্যান অফ দ্য মাউন্টেন। এবং এই পর্বতের এই বৃদ্ধ লোক বা হাসান বিন সাবা, ইনি ফাতিমীয় খিলাফতের খলিফা আল মুইজের শিষ্যত্ব গ্রহণ করেছিলেন এবং তিনি শিয়া মতাদর্শ গ্রহণ করেছিলেন। এবং এই শিয়া মতাদর্শ এবং ফাতিমীয় খিলাফতের খলিফার আল মুইজের পৃষ্ঠপোষকতায় ইনি আব্বাসীয় খিলাফতে বা সেলজুকদের শাসন সাম্রাজ্যে ইনি নৈরাজ্য ত্রাসের সৃষ্টি করতেছিলেন এই গুপ্তঘাতক সম্প্রদায়। এই যে গুপ্তঘাতক সম্প্রদায়, এই গুপ্তঘাতক সম্প্রদায় এর যে সদস্যরা ছিল, এই সদস্যরা ফিদাই নামে তাদের পরিচিতি দিত। এই ফিদাইদের হাতেই একটা সময় আমরা দেখব নিজামুল মুলক তুসি, যে নিজামুল মুলক তুসিকে ইনি ঈর্ষা করতেন হাসান বিন সাবা, সেই নিজামুল মুলক তুসি এই গুপ্তঘাতক সম্প্রদায়ের প্রথম হত্যার শিকার হয়েছিল এবং এই ফিদাই সদস্যরাই তাকে হত্যা করেছিল 1090 সালে। একটা সময় দেখব আমরা এই গুপ্তঘাতক সম্প্রদায় মঙ্গল নেতা হালাকু খানের হাতে 1256 সালে তাদের বর্বরভাবে তাদেরকে হত্যা করার মধ্য দিয়ে গুপ্তঘাতক সম্প্রদায়ের বিনাশ ঘটেছিল এবং তারা শেষ নিশ্চিহ্ন হয়ে গেছিলেন। এই যে সেলজুক বংশ আমরা বলতেছি, যারা 1055 সালে বুয়াইদের উচ্ছেদ করে আবার আব্বাসীয় খিলাফতের প্রভাব বিস্তার করেছিলেন, এই সেলজুকরা 1194 খ্রিস্টাব্দ পর্যন্ত আব্বাসীয় খলিফাদের উপর তাদের প্রভাব প্রতিপত্তি বিস্তার লাভ করতে পেরেছিলেন। কিন্তু তাদের বিশেষ করে তুগরিল বেগ, আলাপারসাল বা মালিক শাহের মতো এরকম পরাক্রমশালী পরবর্তীতে কোনো শাসক আসেনি। তাদের মাত্র 7 জন শাসক ছিল। তবে আমরা এই 3 জনকেই বেশি গুরুত্ব দিই, 3 জনের নাম খুব বেশি জানি, বাকি 4 জনের নাম জানি না। কেন জানি না? তারা অতটা যোগ্য ছিলেন না যতটা এনারা ছিলেন। তাদের এই যোগ্য উত্তরসূরির অভাব, সেই সাথে 1090 সালে নিজামুল মুলক তুসি গুপ্তঘাতক সম্প্রদায়ের হাতে নিহত হওয়া, এরকম বেশ কিছু কারণেই একটা সময় 1094 সালে এই সেলজুকদের পতন ঘটে।
1094 সালে তাদের পতন ঘটলেও মোটামুটি 150 বছরের মতো সময় তারা আব্বাসীয় খিলাফতের প্রাধান্য বিস্তার করেছিলেন। এই 150 বছরের মতো এই দীর্ঘ সময়ে তাদের শাসনে এই সেলজুকদের বেশ কিছু অবদান রয়েছে। তার ভিতরে আমরা দেখতে পাই দার্শনিক ইমাম গাজ্জালি, যিনি নিজামিয়া মাদ্রাসা বা প্রথম ইসলামী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ছিলেন। ওই সময় জ্যোতির্বিদ উমর খৈয়ুমকে আমরা দেখি। আমরা কবি ফরিদউদ্দীনকে দেখি, আমরা কবি নাসিরউদ্দিন খসরুকে দেখি। এনারা সেলজুকদের বিভিন্ন শাসকদের দরবারে অলঙ্কৃত করেছিলেন। এনারা শিল্প, সাহিত্য, বিজ্ঞান বিভিন্ন দিকে এনাদের অবদান ছিল এবং তারা পারস্যিক এবং শিয়াদের আধিপত্য থেকে বাগদাদে আবার সুন্নি খিলাফত পুনঃপ্রতিষ্ঠিত করেছিলেন এবং তাদের হাত ধরেই এশিয়া মাইনর তথা তুরস্ক বা বলকান অঞ্চলের তীরে বেশ কিছু অঞ্চলে স্থায়ীভাবে মুসলিম শাসন কাঠামো প্রতিষ্ঠিত হয়েছিল। এবং এই সেলজুকদের এই ইতিহাস, এই সমৃদ্ধির ইতিহাস থেকেই আমরা একটা সময় দেখব 1299 সালে আবার এই সেলজুকদের কেন্দ্র করেই একটা বংশ প্রতিষ্ঠিত হয়। সেটা হচ্ছে সেই তুর্কি বংশ, এবং যেটা অটোমান বা ওসমান বা অরখানের নেতৃত্বে। এই অটোমান সাম্রাজ্য একটা সময় দীর্ঘ সময় ইউরোপ, এশিয়া, আফ্রিকার বিভিন্ন অঞ্চলে তাদের প্রভাব প্রতিপত্তি বিস্তার করেছে এবং বিশ্বের সুপার পাওয়ার হিসেবে প্রতিষ্ঠিত হয়েছিল এই সেলজুকদেরই উত্তরসূরিরা। এই সেলজুকদের উপর বেশ কিছু প্রশ্ন এখানে দেওয়ার চেষ্টা করেছি, আপনারা এখান থেকে অনুশীলন করবেন। এবার আমরা একটু দেখব ক্রুসেড। ক্রুসেড হচ্ছে খ্রিস্টানদের যে ধর্মীয় চিহ্ন ক্রুস, সেই ক্রুস থেকে এই ক্রুসেড শব্দের অর্থ হচ্ছে ধর্মযুদ্ধ। মূলত ক্রুসেড বলতে বোঝায় 11 শতাব্দী থেকে 13 শতাব্দীর মধ্যে ইউরোপের বিভিন্ন অঞ্চলের খ্রিস্টানদের দ্বারা মুসলমানদের অধিকৃত বেশ কিছু অঞ্চল বা বেশ কিছু জায়গায় তাদের বেশ কিছু অভিযান বা মুসলমানদের সাথে বেশ কিছু যুদ্ধ, সেই যুদ্ধগুলোর সমষ্টি হচ্ছে এই ক্রুসেড। মোটামুটি এর উদ্দেশ্য ছিল মুসলমানদের হাত থেকে তাদের পুণ্যভূমি, তাদের পবিত্র ভূমি জেরুজালেমকে উদ্ধার করা। মোটামুটি অনেক ঐতিহাসিক বা অনেক লেখক এই ক্রুসেডকে 6, 7, 8টি ধাপে বিভক্ত করেন, কিন্তু আমরা মোটামুটি ক্রুসেডকে 3টি ভাগে বিভক্ত করার চেষ্টা করেছি। তার প্রথম ক্রুসেড হচ্ছে 1096 থেকে 1144। এই সময়টাতে ফরাসি, ইতালি, জার্মান ক্রুসেডাররা মুসলিম অঞ্চলের বেশ কিছু জায়গায় তাদের অভিযান পরিচালনা করেন এবং এরা জেরুজালেম সহ মুসলমানদের অনেক জায়গায় দখল করে ফেলেন। এবং এই যে প্রথম ক্রুসেড, এই প্রথম ক্রুসেডে মোটামুটি 10,000-এর বেশি নারী পুরুষ, সব মুসলিম হোক বা ইহুদি হোক বা খ্রিস্টানদেরই হোক, তাদেরকে হত্যা করেন। এই ক্রুসেডে মুসলমানদের নেতৃত্ব দিয়েছিলেন ইমামউদ্দিন জঙ্গি নামক একজন বীরশ্রেষ্ঠ, এবং খ্রিস্টানদের যিনি নেতৃত্ব দিয়েছিলেন বা ক্রুসেড আহ্বান করেছিলেন তিনি হলেন পোপ দ্বিতীয় আরবান। এই পোপ আরবানের আহ্বানেই মোটামুটি ফরাসি, ইতালিয়ান এবং জার্মান ক্রুসেডাররা মুসলমানদের বিরুদ্ধে এই ধর্মযুদ্ধ করেছিল। ক্রুসেডের দ্বিতীয় পর্যায়ে আমরা দেখি এই সময়টা আবার প্রথম ক্রুসেডের বিপরীত, অর্থাৎ মুসলমানরা যে প্রথম ক্রুসেডের বিভিন্ন অঞ্চল ক্রুসেডাররা দখল করলো খ্রিস্টানরা, সেটা মুসলমানরা রেস্টোর করে, পুনরায় ফিরে নিয়ে আসে, কিন্তু শুধু জেরুজালেমটাই পারেনি। এই সময় এই দ্বিতীয় ক্রুসেডের প্রথম দিকে আমরা দেখেছি মুসলমানদের নেতৃত্ব দিয়েছে নুরউদ্দিন জঙ্গি। এই নুরউদ্দিন জঙ্গি মোটামুটি মুসলমানদের হারানো বিভিন্ন জায়গা দখল করে ফেলছে। এরপরেই নুরউদ্দিন জঙ্গির পরেই মুসলমানদের নেতৃত্ব দিয়েছিলেন বিখ্যাত বীর সালাউদ্দিন আইয়ুবী। এবং এই সময় অর্থাৎ
ক্রুসেডের দ্বিতীয় ধাপে খ্রিস্টানদের যিনি নেতৃত্ব দিয়েছিলেন তিনি হচ্ছেন ফ্রেডরিক বারবারোসা। এই দ্বিতীয় অংশ ক্রুসেডের দ্বিতীয় পর্বে খ্রিস্টানরা মোটামুটি শোচনীয়ভাবে পরাজিত হয় এবং এই ক্রুসেডের যে তৃতীয় ধাপ আমরা দেখতেছি, এই ক্রুসেডের এই তৃতীয় ধাপে মুসলমানরা মোটামুটি তাদের হারানো সব জায়গাগুলো পুনরুদ্ধার করে। মুসলমানরা জেরুজালেমে দখল করে। এই সময় সালাউদ্দিন আইয়ুবীর পতন ঘটে বা সালাউদ্দিন আইয়ুবী মারা যাওয়ার পর তারই পুত্র আদিল নেতৃত্ব দেয় এবং তারা বেশ কিছু অঞ্চল দখল করে। এবং এই সময়ে বাগদাদের পতনের পর যখন আব্বাসীয় খিলাফতকে কেন্দ্র করে আবার মিশরে আরেকটি মামলুক বংশ প্রতিষ্ঠিত হয় আব্বাসীয়দেরকে নেতা মেনেই, খলিফা মেনেই, তাদেরই একজন খলিফা বাইবার্স। এবং এই বাইবার্স এবং আদিল এবং আল সালিয়া ইসমাইল এরকম অনেক মুসলিম নেতাদের অবদানের পর মুসলমানরা তাদের হারানো সব জায়গাগুলো ফেরত নিয়ে আসে এবং এতে খ্রিস্টানরা তাদের প্রভাব, তাদের অবস্থান নড়বড় হয়ে যায় এবং তারা ক্রুসেডের পরিসমাপ্তি টানে মোটামুটি। এবং এখানে এই সময় খ্রিস্টানদের যে নেতৃত্ব ছিলেন যে পোপ তৃতীয় হেনরি। এই যে বিখ্যাত বীর সালাউদ্দিন আইয়ুবীকে আমরা দেখলাম, এই সালাউদ্দিন আইয়ুবী ছিলেন আইয়ুবী বংশের প্রতিষ্ঠাতা। তিনি ইরাকের তিকরিত নামক একটা জায়গায় জন্মগ্রহণ করেছিলেন। তিনি ছিলেন তুর্কি বংশোদ্ভূত। তার আসল নাম ছিল ইউসুফ এবং তার বাবার নাম ছিল নাজিমউদ্দিন আইয়ুব, যার নাম অনুসারে একটা সময় আমরা দেখবো মিশরে আইয়ুবী বংশ প্রতিষ্ঠিত হয়, যেটা 1174 থেকে 1250 পর্যন্ত মোটামুটি 75 বছরের মতো একটা দীর্ঘ সময় তারা শাসন করেছিলেন। এই মিশর, উত্তর আফ্রিকা, হেজাজ, ইয়েমেন সহ বেশ কিছু অঞ্চল মোটামুটি সালাউদ্দিন আইয়ুবীর নিয়ন্ত্রণে ছিল। এই সালাউদ্দিন আইয়ুবী ছিলেন একজন সুন্নি মুসলমান। তিনি শিয়াদের প্রাধান্য হ্রাস করে তিনি এই অঞ্চলগুলোতে সুন্নি শাসনের প্রতিষ্ঠা করেছিলেন। এবং এই সালাউদ্দিন আইয়ুবী ক্রুসেডের দ্বিতীয় পর্যায়ে 1187 সালে হিট্টিনের যুদ্ধে ক্রুসেডার বা খ্রিস্টান বাহিনীকে পরাজিত করে জেরুজালেম পুনরুদ্ধার করেছিলেন। বর্তমান সময়ে ফিলিস্তিন সংকটে এরকম সালাউদ্দিন আইয়ুবীর খুবই প্রয়োজন, যিনি ইহুদিদের হাত থেকে জেরুজালেমকে রক্ষা করবেন। এবার আমরা দেখব আব্বাসীয়দের পতন, অর্থাৎ দীর্ঘ সময় 750 সালে প্রতিষ্ঠিত হওয়ার পর মোটামুটি মুতাওয়াক্কিল পর্যন্ত নিজেদের শৌর্যবীর্য রাখা, সেলজুক বুয়াইয়া সেলজুকদের নিয়ন্ত্রণে থাকলেও বা তাদের প্রভাবাধীন থাকলেও মোটামুটি আব্বাসীয় খিলাফত নামমাত্র 1258 পর্যন্ত থাকলেও ছিল। এই আব্বাসীয় খিলাফত কেন পতন ঘটল, তার কি কি কারণ ছিল? তার অন্যতম একটা কারণ আমরা জানি, ইবনে খালদুনের সেই বিখ্যাত মতবাদ, যিনি তার বই আল মুকাদ্দিমায় বলেছেন যে কোনো সাম্রাজ্যই 100 বছরের বেশি তার ক্ষমতা প্রতিপত্তি রাখতে পারে না। মোটামুটি আল মুতাওয়াক্কিল বা মুতাজের পর আর কোনো তেমন ক্ষমতাবান আব্বাসীয় শাসককে দেখা যায় না। এরপর যাদেরকেই দেখেছি তারাই তাদের উপর যারা প্রাধান্য বিস্তারকারী, সে পারস্যিক হোক বা তুর্কি হোক, বুয়াই হোক বা সেলজুক হোক, তাদেরকে দমন করতে আরেকজনের সহায়তা নিয়েছেন। অর্থাৎ পারস্যিকদের দমন করতে তুর্কিদের দমন করতে পারস্যিকদের সহায়তা নিয়ে তারা শাসন করেছেন। এই জন্য তারা একটা সময় বুয়াইয়া এবং সেলজুকদের হাতের পুতুলে পরিণত হয়েছিলেন। এবং এই রকম অযোগ্য শাসকও এই আব্বাসীয় খিলাফতের পতনের অন্যতম দায়ী। এই আব্বাসীয় খিলাফতের পতনের অন্যতম যে বড় কারণ সেটা হচ্ছে সেই আল হাদিস সময়ে যখন তাহেরি বংশ প্রতিষ্ঠিত হয়, সেই রকম কিছু ক্ষুদ্র ক্ষুদ্র রাজবংশ।
এরকম কিছু ক্ষুদ্র ক্ষুদ্র রাজবংশ ছিল, যেমন ইদ্রিসি বংশ ছিল উত্তর আফ্রিকায়, আমরা বললাম সেই আগলাবীয় বংশ, তারপরে আছে ইদ্রিসি বংশ, তারপরে আছে সামানি বংশ, আমরা তো দেখে একটু আগে আলোচনাই করলাম বুয়াইয়া সেলজুক বংশ। এরকম বেশ কিছু অঞ্চলে উত্তর অর্থাৎ আব্বাসীয় খিলাফতের পূর্ব এবং পশ্চিমাঞ্চলে ক্ষুদ্র ক্ষুদ্র রাজবংশের উদ্ভব ঘটে। এই ক্ষুদ্র ক্ষুদ্র রাজবংশগুলোই তাদের একটা সময় পতন ডেকে নিয়ে আসে। খলিফা আমলে আল মামুনের ভাই মুতাসিম, যিনি পারস্যিকদের প্রভাব রোধ হ্রাস করতে যেয়ে তুর্কিদেরকে তাদের রাজসভায় নিয়ে আসলেন, তুর্কি সেনাবাহিনী গঠন করলেন। সেই তুর্কিদের দৌরাত্বের ফলেও একটা সময় তাদের উদ্ধত্যপূর্ণ আচরণের কারণেও একটা সময় আব্বাসীয়দের পতন ঘটে। এই আব্বাসীয় শাসনের সময় বেশ কিছু জাতি, যেমন হিমারীয়, মুদারীয়, আরব পারস্যিক, তুর্কি পারস্যিক, এইরকম বেশ কিছু দ্বন্দ্ব, বেশ কিছু ক্লাসের কারণে, এরকম জাতিগত বেশ কিছু দ্বন্দ্বের কারণেও আমরা দেখেছি আব্বাসীয় বংশের পতন ঘটেছে, তাদের মধ্যে ঐক্যতা ছিল না। এই আব্বাসীয় যে সময় শিয়া, সুন্নি, মুতাজিলা, খারেজি, আশারিয়া, তারপরে আছে কেমন গুপ্তঘাতক সম্প্রদায়, ইসমাইলীয়, কারামাতিয়া, এরকম বেশ কিছু আলাদা আলাদা ধর্মীয়, শিয়া, খারেজি, এরকম বেশ কিছু ধর্মীয় মতাদর্শী গ্রুপের আমরা দেখা পাই। এই তাদের ধর্মীয় অসহিষ্ণুতা, তাদের মতো একজনের মতবাদ আরেকজনের পক্ষে না যাওয়া, আরেকজনের মতবাদের উপর আরেকজন প্রাধান্য বিস্তার করতে চাওয়াই একটা সময় আব্বাসীয়দের পতন ডেকে নিয়ে আসে। এবং আব্বাসীয় খিলাফতের শেষ দিকের খলিফাদের কোনো উত্তরাধিকার নীতি ছিল না, যে যেমন করে আসছে ক্ষমতায় নিয়েছে। এবং তাদের শেষ দিকের খলিফাদের আমোদ প্রমোদ, অযোগ্যতা এবং অর্থনৈতিক অবস্থার প্রতি উদাসীনতার কারণে তাদের পতন ডেকে নিয়ে আসে। এবং তাদের সর্বশেষ পতন হয় যার কাছে হালাকু খান 1258 সালে। সেই হালাকু খানের আক্রমণও তাদের পতনকে একদম, তাদের বংশকে একদম নির্বংশ করে ফেলছে। এই হালাকু খানের বাগদাদ ধ্বংস। এই হালাকু খান 1256 সালে যে গুপ্তঘাতক সম্প্রদায় হাসান বিন সাবা প্রতিষ্ঠিত করেছিলেন, সেই গুপ্তঘাতক সম্প্রদায়ের বিভিন্ন অত্যাচারে অধিষ্ঠিত হয়ে তিনি গুপ্তঘাতক সম্প্রদায়কে অভিযান চালিয়েছিলেন 1256 সালে। এই 1256 সালে এই গুপ্তঘাতক সম্প্রদায়ের বিরুদ্ধে অভিযান চালানোর সময় ইনি তৎকালীন খলিফা অর্থাৎ আব্বাসীয় বংশের সর্বশেষ খলিফা মুতাসিমের কাছে সাহায্য চেয়েছিলেন, কিন্তু মুতাসিম সাহায্য তো করেইনি, উল্টা তাকে এই ব্যাপারে কোনো কিছু বলেইনি, অর্থাৎ কোনো প্রকারের তার কোনো সাড়া ছিল না। এই জন্যই ক্ষুব্ধ হয়ে হালাকু খান 1256 সালে এই গুপ্তঘাতক সম্প্রদায়কে দমন করার পর ইনি বাগদাদ আক্রমণ করেন। 1258 সালের জানুয়ারিতে তিনি 500 বছরের পুরনো অর্থাৎ সেই আবু জাফর আল মনসুরের প্রতিষ্ঠিত বাগদাদ, দারুস-সালাম, শান্তির নগর বা আল মনসুরিয়া যে নামেই আমরা বলি না কেন, সেই বাগদাদকে তিনি ধ্বংস করে ফেলেন। প্রথমেই তিনি বাগদাদকে অবরোধ করেন, তারপর সেখানে তিনি নির্বিচারে হত্যাযজ্ঞ চালান। তৎকালীন সময়ে বাগদাদে অবস্থানকারী 20 লাখ অধিবাসীর মধ্যে ইনি 16 লাখ মানুষকেই হত্যা করেন। সেই সময়ে এই আব্বাসীয়দের রক্তে ইউফ্রেটিস ও টাইগ্রিস অর্থাৎ দজলা ও ফোরাত নদীর পানি রক্তে লাল হয়ে গেছিল। আব্বাসীয় খলিফা আল মুতাসিম সহ তার পরিবারের সকলকে হত্যা করা হয়। এজন্যই 750 সালে আবুল আব্বাস সাফা কর্তৃক প্রতিষ্ঠিত আব্বাসীয় বংশ একদম সমূলে উৎপাটিত হয় এবং আব্বাসীয় খিলাফতের পরিসমাপ্তি ঘটে 1258 সালে। 1258 সালে আব্বাসীয় বংশের পতন ঘটলেও এই বংশের বেশ কিছু অবদান আমরা দেখতে পাই, যার অন্যতম হচ্ছে শিক্ষা ব্যবস্থায়। এই সময়ে আমরা দেখতে পাই 830 সালে খলিফা আল মামুন বাগদাদে একটি
অনুবাদ ব্যুরো, গ্রন্থকার বা যে নামেই আমরা বলি না কেন, 830 সালে ইনি বাইতুল হিকমা প্রতিষ্ঠা করে জ্ঞান বিজ্ঞানের চর্চা ভূমি বা চর্চা কেন্দ্র প্রতিষ্ঠা করেছিলেন। তিনি বেশ কিছু হাসপাতাল নির্মাণ করেছিলেন চিকিৎসকদের তৈরি করার জন্য। এই আব্বাসীয় খিলাফতের সময় আমরা দেখি 1060 সালে সেই নিজামুল মুলক তুসি বাগদাদে আরেকটি যে বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করলেন বা নিজামিয়া মাদ্রাসা যাকে আমরা বলতেছি, সেই নিজামিয়া মাদ্রাসায় ইমাম গাজ্জালি এবং অধ্যাপনা করেছিলেন। ইমাম গাজ্জালির মতো বিখ্যাত দার্শনিক, এবং সেই নিজামিয়া মাদ্রাসা থেকে শেখ সাদির মতো শ্রেষ্ঠ গ্রাজুয়েটও বের হয়েছে, যা আব্বাসীয়দের অনেক বড় অবদান। এই আব্বাসীয়দের শাসনামলে সহিহ সিত্তা অর্থাৎ বুখারী শরীফ, মুসলিম শরীফ, আবু দাউদ শরীফ, তিরমিজি শরীফ বা মিশকাত শরীফ, এই সহিহ সিত্তা, এই হাদিসগুলো, এই সহিহ সিত্তার প্রবক্তাগণ এই আব্বাসীয় খলিফাদের বিভিন্ন পৃষ্ঠপোষকতায় বিভিন্ন রকমের হাদিস সংগ্রহ করে হাদিস গ্রন্থগুলোকে লিপিবদ্ধ করেছিলেন। এই আব্বাসীয়দের খিলাফতের সময়ে আমরা 4টি বিখ্যাত সুন্নি মাযহাব হানাফি, মালিকি, শাফি, হাম্বলি, তারা এই 4জন বিখ্যাত মনীষী কোরআন হাদিস ইজমার ভিত্তিতে 4টি আলাদা আলাদা মাযহাব গড়ে তুলেছিলেন এই আব্বাসীয় খিলাফতের খলিফাদের পৃষ্ঠপোষকতায়। এই আব্বাসীয় খিলাফতের শাসনামলেই আরবদের হেরোডোটাস খ্যাত বা ইসলামের ইতিহাসের জনক বলা হয় যাকে, সেই বিখ্যাত ইতিহাসবিদ আল মাসুদির আমরা দেখা পাই। আমরা দেখা পাই মোহাম্মদ ইবনে ইসহাকের মতো ঐতিহাসিক, আমরা দেখা পাই তাবারির মতো ঐতিহাসিক, আমরা দেখা পাই ইবনে খাল্লিকানের মতো ঐতিহাসিকের, যাদের ইতিহাস থেকেই আমরা ইসলামের ইতিহাস বা তাদের ইতিহাসের গ্রন্থগুলোই আমাদের ইতিহাসের অন্যতম বড় উৎস হয়ে যায়। এই আব্বাসীয়দের শাসনামলে দর্শন শাস্ত্রের বিকাশ ঘটেছিল। এই সময় গ্রিক ও পারস্যিক যে দার্শনিকদের যে প্রভাব, সেই প্রভাব নিয়েই তৎকালীন সময়ে আল-কিন্দি, আল-ফারাবি, ইবনে রুশদ, ইবনে সিনা, ইমাম গাজ্জালির মতো দার্শনিকের উন্মেষ ঘটেছিল। আল মাসুদি, আল তাবারি বা বালাজুরি অথবা ভূগোল বিদ্যার জনক আল খাওয়ারিজমের সূরাত আল আরদ বা বিশ্ব পরিভ্রমণের মতো এরকম গ্রন্থ এই আব্বাসীয়দের সময়েই আব্বাসীয় শাসকদের পৃষ্ঠপোষকতায় রচিত হয়েছিল। আব্বাসীয়দের সময় চিকিৎসা বিজ্ঞানের চরম উন্নতি সাধিত হয়েছিল। এই সময় বাগদাদে বা পুরো আব্বাসীয় খিলাফতে হারুন রশিদ 40টির বেশি হাসপাতাল নির্মাণ করেছিলেন। এই সময় একজন বিখ্যাত চিকিৎসক ছিলেন ইবনে সিনা, যার আল কানুন ফিল আত-তিব এই গ্রন্থটি চিকিৎসা বিজ্ঞানের বাইবেল হিসেবে এখন পর্যন্ত। এই সময়ের একজন বিখ্যাত চিকিৎসক ছিলেন আল রাজি, যিনি চিকিৎসা বিজ্ঞানের সংজ্ঞাই পরিবর্তন করেছিলেন। এই সময়ে আব্বাসীয়দের সময় জ্যোতির্বিদ্যায় ওমর খৈয়াম বা আল খাওয়ারিজমের মতো বিখ্যাত মনীষীর, জ্যোতির্বিদের আল বিরুনি, আল বাত্তানির মতো গণিতবিদের আবির্ভাব ঘটেছিল। এই আব্বাসীয়দের শাসনামলে জাবির ইবনে হাইয়ান ছিলেন তার রসায়ন শাস্ত্রের জনক। এছাড়াও আল রাজিও রসায়ন শাস্ত্রে বিভিন্ন রকমের অবদান রেখেছিলেন। এই জাবির ইবনে হাইয়ানের আর রাহমা ছিলেন অন্যতম রসায়ন শাস্ত্রের অন্যতম একটি আপর গ্রন্থ। রসায়ন শাস্ত্র, জ্যোতিষশাস্ত্র, চিকিৎসা বিজ্ঞান, ইতিহাস, দর্শন, চিকিৎসা বিজ্ঞান থেকে শুরু করে জ্ঞান বিজ্ঞানের এমন কোনো শাখা নেই যেখানে আব্বাসীয়দের অবদান ছিল না। এই আব্বাসীয়দের শাসনামলে
750 থেকে 1258 পর্যন্ত যে 37 জন শাসক শাসন করেছিল, আল মুতাওয়াক্কিলের পর বুয়াইয়া বা সেলজুকরা খলিফাদের বসে নিয়ে আসলেও তাদের শাসনের অন্যতম একটা বড় নীতি ছিল বাইজেন্টাইন নীতি। খলিফা হারুনুর রশিদ যদি চারবার তাদের পরাজিত করে সন্ধি না করতেন, তাহলে হয়তো তাদের পরবর্তী খলিফাদের আর বাইজেন্টাইন নীতি গ্রহণ করতে হইতো না। বাইজেন্টাইন শাসন, বাইজেন্টাইন সাম্রাজ্য পুরোটাই মুসলিম সাম্রাজ্যের অন্তর্গত। এই জন্যই আমরা বিভিন্ন শাসকদের বাইজেন্টাইন নীতি দেখতে পাই। আমি আব্বাসীয় খিলাফতের শেষাংশ নিয়ে বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন এখানে সন্নিবেশ করেছি, আপনারা এগুলো দেখবেন। আমরা এবার দেখব এক নজরে আজকে যা আলোচনা করলাম সেগুলো তুর্কি প্রভাব, আল মুত্তাসিম বিল্লাহ, পারস্যিকদের প্রাধান্য হ্রাস করতে যেয়ে তুর্কিদেরকে ডেকে নিয়ে আসেন, অর্থাৎ খাল কেটে কুমির নিয়ে আসেন। যে তুর্কিদের প্রাধান্য, তুর্কিদের জন্যই একটা সময় আব্বাসীয় খিলাফতের পতন ঘটে। বুয়াইয়া শাসক মুইজুদ্দৌলা, তিনি বুয়াইয়া শাসন প্রতিষ্ঠা করেছিলেন। সেলজুক তুগরিল বেগ, এই সেলজুক বংশের প্রতিষ্ঠাতা, যারা ছিলেন তুর্কি, বুয়াইয়ারা ছিল পারস্যিক। আতাবেগ, যে আতাবেগ একটা উপাধি, যে উপাধিটা দিয়েছিলেন মালিক শাহ তার বিশ্বস্ত অনুচর, তার বিশ্বস্ত শাসক, তার বিশ্বস্ত প্রধানমন্ত্রী নিজামুল মুলক তুসিকে। সিয়াসতনামা, এই নিজামুল মুলক তুসির একটি বিখ্যাত গ্রন্থ, যেটি রাষ্ট্রবিজ্ঞানের একটি গ্রন্থ, বা রাজ্য শাসন করা যাবে কিভাবে, শাসন কাঠামো নিয়ে এই গ্রন্থে সুন্দরভাবে বলা হয়েছে। নিজামিয়া মাদ্রাসা, যেটা 1065 থেকে 67 সালের মধ্যে এই নিজামুল মুলক তুসি বাগদাদে স্থাপন করেছিলেন। এটা ইসলামের প্রথম বিশ্ববিদ্যালয়, এবং এই বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ছিলেন বিখ্যাত দার্শনিক ইমাম গাজ্জালি, এবং এই বিশ্ববিদ্যালয়ের একজন শ্রেষ্ঠ গ্রাজুয়েট ছিলেন শেখ সাদির মতো একজন মহাকবি। জালালি পঞ্জিকা, মালিক শাহ বা মালিক শাহের একজন বিখ্যাত জ্যোতির্বিদ ওমর খৈয়ুম, যিনি 1074 সালে একটা পঞ্জিকা তৈরি করেন। সেই পঞ্জিকার নাম তিনি দেন তাদের শাসক জালালি, শাসক মালিক শাহের উপাধি জালালের নাম অনুসারে জালালি পঞ্জিকা বা জালালি পত্রিকা। পর্বতের বৃদ্ধলোক, দা ওল্ড ম্যান অফ দ্য মাউন্টেন, এই ওল্ড ম্যান অফ দ্য মাউন্টেন ছিলেন হাসান বিন সাবা, নিজামুল মুলকের বন্ধু, এবং ইনি গুপ্তঘাতক সম্প্রদায়ের প্রতিষ্ঠাতা। ক্রুসেড, যেটা মুসলমান এবং খ্রিস্টানদের মধ্যে বেশ কিছু অঞ্চল দখল, বিশেষ করে জেরুজালেমকে কেন্দ্র করে যে যুদ্ধ হয়েছিল দীর্ঘ 400 বছরের মতো, সেই দীর্ঘ সময়ের যে যুদ্ধ মুসলিম এবং খ্রিস্টানদের মধ্যে, সেটাই ক্রুসেড বা ধর্মযুদ্ধ। মোটামুটি এই ছিল আমাদের আব্বাসীয় খিলাফতকে নিয়ে আজকের আয়োজন। আমি যে পুস্তকগুলো থেকে আমার এই ক্লাসে তথ্যগুলো নিয়েছি সেগুলো এখানে সন্নিবেশ করার চেষ্টা করেছি। আজকের ক্লাস আপনাদের আব্বাসীয় খিলাফত শেষ দিক, তাদের ক্ষমতার খর্ব হওয়া, তাদের শেষ দিকের সূর্যবীর্যশীল শাসকদের, তাদের নামমাত্র শাসকদের, বিশেষ করে পারস্যিক বুয়াইয়া এবং তুর্কি সেলজুকদের নিয়ন্ত্রণে তারা কিভাবে শাসন করেছিল, এবং একটা সময় কিভাবে তাদের পতন হয়েছিল, তাদের পতনের কারণগুলো, আলাগু খান বাগদাদ ধ্বংস, এবং এই সময় যে ক্রুসেড ধর্মযুদ্ধের অবতারণা ঘটেছিল সেই ধর্মযুদ্ধ, এবং পরিশেষে আব্বাসীয় খিলাফতের অবসান এবং তাদের জ্ঞান বিজ্ঞানের বিভিন্ন শাখায় তাদের অবদান, এসব আপনাদের খুবই উপকার করবে বলে আশা রাখছি। সকলের পরিস্থিতি আরো উত্তরোত্তর সমৃদ্ধ হোক, পরীক্ষায় অনেক ভালো করুন, এবং আমাদের ভবিষ্যৎ সহকর্মী হিসেবে আপনাদের যেন আমরা পাই সে প্রত্যাশা করছি। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম।